21st সেঞ্চুরিতে মানুষ যতগুলো অসুখ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে সাফার করে এসেছেন, তার মধ্যে কনস্টিপেশন এমনই একটা সমস্যা, এই সমস্যায় তেমন হাসি খুশি মানুষও অন্যমনস্ক হয়ে যান, ইমপ্রেশনস হয়ে যান, কাজের ক্ষেত্রে তাদের একটা কোথাও অনীহা কাজ করে, তাদের মধ্যে সেই ভালো লাগা ব্যাপারটা কিন্তু আর কাজ করে না, এবং কোথায় যেন একটা মনে হয় যে সেই পজিটিভিটিটা কিন্তু আর নেই। তো এই কনস্টিপেশন এমন একটা সমস্যা, এই সমস্যাটাকে কিন্তু আটকাবার জন্য শুধুমাত্র রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে অসুখটাকে জানা, সঠিক ডায়াগনোসিস করা। আমার পেট পরিষ্কার হচ্ছে না মানেই যে আমার কোষ্ঠকাঠিন্য, এটা কিন্তু নয়। পেট পরিষ্কার না হওয়ার অনেক কারণ আছে। যখন কেউ আমার ক্লিনিকে এসে বলেন ডাক্তারবাবু আমার কনস্টিপেশন আছে, এখন তো সবাই মেডিকেল টার্মস বলেন কনস্টিপেশন আছে, তখন আমি বলি যে আপনার রেগুলার কি পটি হয় না? বলে হ্যাঁ হয়। তাহলে আপনার কনস্টিপেশন বলছেন কেন? বলছেন না আমার পটিটা ক্লিয়ার হয় না। সুতরাং আপনার পটি ক্লিয়ার হচ্ছে না মানে যে ওটা কোষ্ঠকাঠিন্য তা কিন্তু নয়, সেটা আইবিএসও হতে পারে। এবার আইবিএসের সাথেও কিন্তু কনস্টিপেশন অ্যাটাচমেন্ট থাকে, সেই সমস্যাটা কিন্তু অনেকটা পেশেন্টকে নাস্তানাবুদ করে দেয়। আলটিমেটলি ভাবতে হবে কেউ যখন কনস্টিপেশনের সমস্যা নিয়ে আমার কাছে আসছেন, আমাকে সেটা ভাবতে হবে যে তার ঠিক কী সমস্যা আছে। এমনও হতে পারে হাইপারথাইরয়েডিজমের পেশেন্ট, তাই তার কনস্টিপেশন হচ্ছে। হাইপোথাইরয়েডিজমে যেমন লুজ মোশনের টেন্ডেন্সি থাকবে, যাই খাচ্ছেন, যত উনি খুব হাইজিন মেনটেন করছেন, শাকসবজি ধুয়ে খাচ্ছেন, কিন্তু থাইরয়েডের পেশেন্ট তার কিন্তু কনস্টিপেশন হয়ে চলেছে। তো আলটিমেটলি কনস্টিপেশন অসুখটা কিন্তু মানে অন্য অসুখের লক্ষণ কিনা, এটা কিন্তু একজন অভিজ্ঞ এবং বিচক্ষণ ডাক্তারবাবুর প্রথম কাজ থাকবে ডায়াগনোসিস করা। কনস্টিপেশন মানে এই নয় যে কোনো বিজ্ঞাপন দেখলাম খবরের কাগজে, আর সেই বিজ্ঞাপন দেখে আমি একটা পেট পরিষ্কারের ওষুধ খেয়ে শুরু করলাম এবং সেই ওষুধের জন্য নেশা হয় না, আমার সেই ওষুধটার নেশা হয়ে গেল। যেমন ঘুমের ওষুধের নেশা হয় অনেকে, যে ঘুমের ওষুধ না খেলে ঘুমাবে না। অনেকে আবার নেশা থাকে জানেন তো, বাথরুমে গিয়ে স্মোকিং না করলে পেট পরিষ্কার হবে না। তো তেমনি আরেকটা হচ্ছে রাত্রিবেলায় পেট পরিষ্কারের ওষুধ না খেলে পরের দিন আমার পটি হবে না, এটা কিন্তু আরেকটা ভয়ঙ্কর নিম্নমানের একটা নেশা। সুতরাং আলটিমেটলি এই পেট পরিষ্কার ওষুধের নেশা থেকেও কিন্তু বেরিয়ে এসে কনস্টিপেশনকে সঠিকভাবে ডায়াগনোসিস করা এবং এর রুট কজগুলোকে খুঁজে বার করে সেগুলোকে ইরাডিকেট করা বা রুল আউট করাটা ভীষণ প্রয়োজন একজন অভিজ্ঞ কোয়ালিফাইড ডক্টরের এটা কাজ। আমি আমার পেশেন্টদেরকে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাডভাইস করি, যেটা আজকের চিকিৎসা বিজ্ঞানের গবেষণা বলছে কনস্টিপেশন অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে পরিশ্রম বিমুখতা। আচ্ছা, পরিশ্রম বিমুখতা কনস্টিপেশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাটার। আজকে দেখবেন যে যিনি ওয়েট গেইন করছেন কিংবা যিনি দেখবেন যে তার হাতে পায়ে হাঁটুতে যন্ত্রণা, অবশ্যই ধরে নেবেন তিনি হচ্ছেন একদমই সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন। তিনি সব কিছু খান কিন্তু তিনি কোনো এক্সারসাইজ করেন না, তিনি শুয়ে বসে থাকেন। দ্যাট ইজ দ্য কজ কনস্টিপেশনের। তিনি কিন্তু কনস্টিপেশনের পেশেন্ট হবেন। এবার কনস্টিপেশন বলতে কি, কনস্টিপেশন হচ্ছে ধরুন আমরা কারুর ক্ষেত্রে মনে হয় 3 দিনও পটি হচ্ছে না, সেটা কনস্টিপেশন। কারুর ক্ষেত্রে মনে হয় যে 1 দিন পটি হচ্ছে না, সেটাও কারুর ক্ষেত্রে কনস্টিপেশন। আবার কারুর ক্ষেত্রে যদি মনে হয় যে ইভাকুয়েশন অফ দ্য রেকটাম, অর্থাৎ পটি হওয়ার পর একটা যে মনের মধ্যে ফিলিংস যে আমার ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ, তিনি নিজে সাইকোলজিক্যালি যেটা ফিল করবেন, সেটা না হওয়াটাও কিন্তু কনস্টিপেশনের কারণ। এবার কনস্টিপেশনের সাথে আপোষ করতে কিন্তু অনেক সমস্যা আছে। কনস্টিপেশনকে যদি কেউ পুষে রেখে দেন এবং সোকল পেট পরিষ্কারের ওষুধ খেয়ে চলেন, ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া, দোকানদার ভাইয়ের পরামর্শ নেন, কেউ তো ইচ্ছে মতো প্যারাফিন খেয়ে চলেন, প্যারাফিন মানে যেগুলো দিয়ে মোমবাতি জ্বালানো হয়, কেউ আবার পেট পরিষ্কারের বিভিন্ন রকম ওষুধপত্র বিজ্ঞাপন দেখেন বিভিন্ন প্যাথির, সেগুলো খেয়ে চলেন, ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া এগুলো খাওয়ার এফেক্টে কিন্তু তাতে অ্যাডিক্টেড হয়ে পড়েন, তার ইন্টারনাল লুমেনগুলোর ক্ষতিগ্রস্ত হয়। তো আলটিমেটলি জানবেন যে পেট পরিষ্কার হওয়া মানে কিন্তু শরীরের ডিটক্সিফিকেশন নয়। ডিটক্সিফিকেশন না, ডিটক্সিফিকেশন হচ্ছে হেলদি গাট। আমাদের গাটকে যদি আমরা ডিটক্স করতে পারি আমাদের ইমিউনিটি বাড়বে। নিয়মিত কনস্টিপেশন কম বেশি সবার হয়, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার রেগুলার বেসিসে হচ্ছে, আপনাকে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যে আমার কেন রেগুলার বেসিসে হচ্ছে। আপনার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, আপনার জীবনে পরিশ্রম বিমুখতা থাকতে পারে, আপনার জীবনে ফাইবারের অভাব থাকতে পারে, আপনার খাবারে প্রচুর পরিমাণ যদি আপনি ভাজাভুজি রিচ স্পাইসি খাবার এগুলো খান সেক্ষেত্রে হতে পারে, মাটন খেলে অনেকের কনস্টিপেশন হতে পারে। তো আলটিমেটলি ভাবতে হবে যে কনস্টিপেশনটার কারণটা কী। সবচেয়ে যেটা সমস্যা যারা কনস্টিপেশন পেশেন্ট তারা জানেন, যদি তাদের 1 দিন বা 2 দিন পুরোপুরি পটি বন্ধ থাকে, তারপর যে পটিটা হয় সেটা কিন্তু খুব হার্ড ফর্ম স্টুল হয়, প্রচণ্ড ব্লেডের মতো একটা শার্পনেস কাজ করে, মনে হয় যেন ব্লেডের মতো রেকটামটাকে পুরোপুরি ড্যামেজ করছে বা কেটে যাচ্ছে। এমন হয় কিছু ক্ষেত্রে ব্লিডিংও হতে পারে। কনস্টিপেশন পেশেন্টদের ক্ষেত্রে ওই সমস্যার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ওয়াটারটা অ্যাবজর্ব করে নিচ্ছে লুমেন,
ওয়াটার এই পরিমাণে অ্যাবজর্ব করে নিচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু তার স্টুলটা এতটা শক্ত হচ্ছে, এবং তারপরে স্টুলটা কিন্তু কম্পারেটিভলি ইজি হচ্ছে। শুরু স্টুলটাই শক্তর দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব প্রপার ট্রিটমেন্ট করতে হবে, প্রপার একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। কনস্টিপেশন কি অনেক বড় রোগ ডেকে আনতে পারে? কনস্টিপেশনকে পুষে রাখলে অনেক রকম রোগ আসতে পারে, অনেক গিফট দিতে পারে। নাম্বার 1 গিফট দিতে পারে এটা অ্যানোরেক্টাল ডিজিজ। অ্যানোরেক্টাল ডিজিজের মধ্যে আপনি ধরে নিন নিউ ইয়ার গিফট কনস্টিপেশন দিতে পারে, দ্যাট ইজ পাইলস। ভ্যালেন্টাইন্স ডে গিফট দিতে পারে, দ্যাট ইজ ফিশার, ফিস্চুলা। এরকম আরও যতই আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তত গিফট দিতে পারে। আয়ুর্বেদ বলছে বেগধারণী রোগের কারণ। আপনার ঘুম পাচ্ছে অথচ আপনি জেগে আছেন, আপনার অসুখ হবে। আপনার টয়লেট পেয়েছে, আপনি টয়লেটে চেপে আছেন, দ্যাট ইজ অসুখ হবে। আপনার হাঁচি পাচ্ছে, আপনি হাঁচিটাকে আটকালেন, আপনার পিটি টিউব বা কানের ড্রামের পর্দা টিম্পানিক মেমব্রেনের ক্ষতি হতে পারে। ঠিক তেমনি নেভার ইগনোর দ্য ন্যাচারাল কল অফ স্টুল। অনেকে তো সাইকোলজিক্যাল প্রবলেম থাকে। আমি ওর বাড়িতে গেছি একদিনের জন্য, ওর বাথরুমটা আমার পছন্দের নয়, আমার বাথরুম ছাড়া আমার ঠিক ভালো লাগে না, এটা তো অনেকের মধ্যেই সমস্যাটা আছে। তো তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে টিপিক্যাল কনস্টিপেশনের পেশেন্ট হয়ে যাবে। তার ন্যাচারাল কলটাকে ইগনোর করলেন, এবং সেই ন্যাচারাল কলকে ইগনোর করার পরে 2-3 দিন তিনি কিন্তু বাড়িতে সাফার করবেন। আপনি যে পেশায় থাকুন, যত ব্যস্ত থাকুন, যাই থাকুন, আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে কনস্টিপেশনটা আপনার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং কনস্টিপেশনটাকে আপনাকে চিনতে হবে, এটা আমরা আদৌ কনস্টিপেশন তো, এবং যদি কনস্টিপেশন হয়ে থাকে এটার সমাধান কিন্তু পেট পরিষ্কারের ট্যাবলেট খাওয়া, লিকুইড খাওয়া বা চূর্ণ খাওয়া নয়। এটার প্রপার ডায়াগনোসিস করা দরকার যে কেন হচ্ছে এটা। ধরুন আমাদের খাবারেতে ফাইবারের মাত্রা অনেক কমে যায়, অনেক ধরুন ফাইবার আলাদা করে নেন। ধরুন আমি কথা বলছি, আমাদের পরম্পরাতে ইসবগুল প্লাস আছে, এটা খাবার আগে কারা খান? যারা এটাকে মাধ্যমে শরীরের ফ্যাট বা লিপিড বা ট্রাইগ্লিসাইড বা কোলেস্ট্রলকে রিডিউস করতে চান, তারা এটা খাবার আগে খান। আবার খাবার পরে কারা খান এটা? যারা পেট পরিষ্কার করতে চান। খাবার আগে খেলে কি হয়? খাবার আগে খেলে কিন্তু পেটে একটা ফুলনেস থাকে, অল্প খাবারে পেটটা ভরে যাচ্ছে মনে হয়। যারা ডায়েট করছেন তাদের কাছে কিন্তু আমাদের ইসবগুল প্লাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা হার্বস। এটা কিন্তু নর্মাল ইসবগুল মার্কেটে না, আমাদেরটা সম্পূর্ণ অন্যরকম। এই যে ইসবগুলটা তিনি খাচ্ছেন, এই ইসবগুলির যে ফাইবারটা আছে, এবার তিনি যদি যথেষ্ট পরিমাণ জল না খান তাহলে কিন্তু ইসবগুল ওনার জন্য নয়। ফাইবার খাওয়া মানেই তাকে প্রচুর জল পরিমাণ দেওয়া হবে, প্রচুর জল খেতে হবে, নর্মাল যে জল খান তার থেকে ডবল জল খেতে হবে। তা না হলে কিন্তু এই ফাইবার আমাদের গাটে গিয়ে বা আমাদের লুমেনে গিয়ে বা আমাদের কোষ্ঠে গিয়ে সেক্ষেত্রে কিন্তু ফাইবার তার প্রপার কাজ করতে পারবে না, এবং কী হবে, পেট ব্লোটিং হবে, পেট ফেটে থাকবে, ফুলে থাকবে পেটটা। তিনি লক্ষ্য করবেন আমি তো একটু ইসবগুল খেলাম, ডাক্তারবাবু বললেন খেতে, আর পেটটা এত গ্যাস হয়ে যাচ্ছে কেন? একটাই কারণে গ্যাস হবে, যদি আপনি জলটা কম খান। জল যথেষ্ট পরিমাণ খেতে হবে যখনই আপনি ন্যাচারাল ফাইবার ইনটেক করবেন। আজকে ওটা প্রথম বিশ্বের দেশ হেলথ ড্রিঙ্কস বাদ দিয়ে ফাইবারের পেছনে দৌড়চ্ছে, এবং এই ফাইবারটাকে খুব প্রপারভাবে সিলেক্ট করে যদি কেউ খান তাহলে কিন্তু এটা তার কাছে একটা ভীষণ ভালো একটা বলতে পারেন যে ডেইলি লাইফস্টাইল বা ডেইলি কেয়ারে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট লাইন অফ ট্রিটমেন্ট। কিন্তু এই ফাইবারটাকে সিলেক্ট করাটা ততটা প্রয়োজনীয়। আজকে দেখুন আমরা বারবার করে যে জায়গাটা খুব হাইলাইট করি সেটা হচ্ছে আমাদের জীবনযাত্রায় যেটাই হোক না, ধরুন একটা অফিসে বেরোচ্ছেন বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছেন, কিংবা মনে হচ্ছে যে আজকে আমার এমন কিছু একটা কাজ আর কোর্টের একটা হিয়ারিংয়ের ডেট আছে, তিনি বেরোচ্ছেন, বেরোতে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এই বাইকের ডিস্ক ব্রেক হয় না, সাথে সাথে ব্রেক মারলে দাঁড়িয়ে যায়, ডিস্ক ব্রেক মারলে দাঁড়িয়ে পড়লেন, না আবার বাথরুম থেকে ঘুরেই যায়, কি আবার তিনি বাথরুমে ঢুকলেন এবং সেই ডিপ্রেশন চোখ মুখ করে বেরিয়ে এলেন, না এবারও আমি বোল্ড আউট, এবারও আমি আর উইকেটটা ধরে রাখতে পারলাম না। ফেলিওর ইজ দ্য পিলার অফ ফেলিওর। যদি কনস্টিপেশনকে কেউ সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন, যারা কনস্টিপেশন পেশেন্ট, বললাম না যে হাইপারথাইরয়েডিজম যেমন একটা ম্যাটার কাজ করে, তেমন কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা অসুখ আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কনস্টিপেশন আসতে পারে। বিভিন্ন রকম নিউরোলজিক্যাল অসুখে, নার্ভের সমস্যা তো কনস্টিপেশন আসে। বিশেষ করে দেখা যায় যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আর কনস্টিপেশন হচ্ছে মেরা কর্ণঞ্জন আয়গাই আয়গা। ডায়াবেটিক পেশেন্টদের কনস্টিপেশন আজ না হোক কাল, কাল না হোক পরশু আসবেই আসবে। আমার এত হাজার হাজার পেশেন্টের অভিজ্ঞতা থেকে বলছি, 2জন পেশেন্টের আমি কনস্টিপেশন পাবোই পাবো। নাম্বার 1, যাদের রুমাটয়েড আর্থারাইটিস আছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইনকিউরেবল ডিজিজ, তাদের পেটের মধ্যে ক্রুরোকষ্ঠ। ডায়াবেটিস যেমন চোখের রেটিনা ড্যামেজ হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিডনি ড্যামেজ হয়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ঠিক তেমনি একইভাবে ডায়াবেটিসের জন্য কিন্তু হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভ ড্যামেজ হয়। ওই ডায়াবেটিক নিউরোপ্যাথি যখনই আসবে তখনই কিন্তু কনস্টিপেশন অ্যারাইজ করবে।
আর কনস্টিপেশনের সাথে তো নার্ভের সম্পর্ক, আমাদের রেকটাম, আমাদের ব্লাডার, আমাদের সব কিছু। আজকে এইটুকুটুকু বয়স থেকে বাচ্চারা কেন কনস্টিপেশনের শিকার? তারা একমাত্র অন্যতম কারণ সিডেন্টারি লাইফস্টাইল। সকালে স্কুলে যাচ্ছে, সন্ধ্যাবেলা আসছে, মা বাবা বাচ্চাকে খুশি করার জন্য ফাস্টফুড তৈরি করে দিচ্ছে, বাইরের খাবার খাবে না, ঘরেই ফাস্টফুড তৈরি করে দেওয়া হচ্ছে। তো ঘরে ফাস্টফুডটা তৈরি করে দিলেন, তার জন্য হয়তো শরীরে জীবাণু গেল না, কিন্তু এই ফাস্টফুডের ক্যালোরিটা তাকে সে কখন কীভাবে ঝরাবে। তো এখনকার বাচ্চাদের কোনো খেলাধুলো নেই, সেটাই বলছি, সিডেন্টারি লাইফস্টাইল। তো সেটাই এভাবেই হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বাথরুমে গিয়ে মোবাইল ফোন ঘাঁটা। বাথরুমে গিয়ে মোবাইল ফোন যে ঘাঁটবে তারও কনস্টিপেশন আসবে, তার মনটা তো মোবাইলে। একদমই তাই। যে কোনো শরীরের একটা সিস্টেম বা একটা কার্যকারিতা না আমাদের মনের সাথে রিলেটেড। যে কোনো কিছু মনের সাথে ভীষণ রকম রিলেটেড, যে কোনো রকম ফাংশন। 5000 বছর আগে আয়ুর্বেদ বলে গেছে, আজকে মডার্ন সায়েন্স সেটা প্রুভ করেছে। আজ খাবার খাওয়ার সময় আমরা যদি মোবাইল দেখি, আমাদের প্রয়োজনীয় এনজাইমস সঠিক পরিমাণে নিশ্চিত হবে না, ফলে খাবার ডাইজেশন প্রবলেম হবে। আমরা টিভি দেখতে দেখতে খাবার খাই, সেই সমস্যা। খাবার যখন খাচ্ছি, খাবারে কনসেন্ট্রেট করুন। আপনি যাই খান, আপনি আলু সিদ্ধ ভাত খান বা মটন কারির সাথে আপনি বিরিয়ানি খান, আলটিমেটলি আপনাকে মন দিতে হবে খাবারটা। মন দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো ক্ষেত্রে দেখবেন, আমরা যখন মন দিয়ে যেটা জিনিসটা করি, সেই জিনিসটা কিন্তু ভালো হয়, ঠিকভাবে হয়। সেটা ড্রাইভিং হোক বা আমাদের লাইফস্টাইলের যে কোনো কিছু হোক। সুতরাং মন দেওয়াটা ভীষণ প্রয়োজন। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কী হয়, যখন ডায়াবেটিক নিউরোপ্যাথি শুরু হয়, তখন কিন্তু এই সমস্যাটা আস্তে আস্তে শুরু হয়, যে কনস্টিপেশন আসতে শুরু করছে তার। এবং সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় বলি যে এরকম ডায়াবেটিস তো ইনকিউরেবল ডিজিজ, যতদিন বাঁচবেন ওষুধ খেয়ে থাকতে হবে, কিন্তু ডায়াবেটিস ওরিয়েন্টেড কমপ্লিকেশনগুলোকে আটকাতে হবে আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য। এর জন্য কিন্তু আপনাকে পরামর্শ করতে হবে সেই ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু আপনার সময় দেবে, যে ডাক্তারবাবু আপনার সমস্যাটাকে রিয়েলাইজ করে তার জন্য সেই সমস্ত ব্যবস্থাপত্র বা সেই সমস্ত ভেষজ আপনাকে অ্যাডভাইস করবে, যার এফেক্টে কিন্তু আপনি আনুষঙ্গিক সমস্যাগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এটা ভীষণ প্রয়োজন আজকের দিনে। আপনি কিওর হচ্ছে না, ওকে ফাইন, কিন্তু আপনাকে ওষুধ খেয়ে যাতে এই অন্যান্য সাইড এফেক্টগুলোকে আপনি আটকাতে পারেন। আজকে ডায়াবেটিস আসা মানে তো এরম নয় যে ডায়াবেটিস আসা মানে কোলেস্টেরল আসবে, ডায়াবেটিস আসা মানে চোখ খারাপ হবে, ডায়াবেটিস আসা মানে নার্ভ খারাপ হবে। আমি ধরে নিই আমরা, একদম তাই। এগুলোকে আটকাতে হবে এক এক করে। কে বলেছে HbA1c রিভার্স হয় না? সঠিক লাইফস্টাইল, সঠিক ফুড হ্যাবিট, স্ট্রেস ফ্রি লাইফ, আর তার সাথে প্রপার একটা সায়েন্টিফিক ডায়েট, আর সঠিক একজন ডাক্তারবাবুর অ্যাডভাইস, এই সবটা মিলিয়ে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ওভার অ্যাক্টিভ থাইরয়েডকে আমরা বলি ডাক্তারবাবুরা হাইপার থাইরয়েড। তো এই হাইপার থাইরয়েড বা ওভার অ্যাক্টিভ থাইরয়েড যখন, সেক্ষেত্রে তো কনস্টিপেশন আসছে। এবং এই কনস্টিপেশনটাকে কিন্তু দেখা যায় যে একটা টিনেজার মেয়ে বা একটা অল্প বয়সী ছেলে বা মেয়ে, সে ক্লিনিকে এসেছে কনস্টিপেশন, আমি কিন্তু সেক্ষেত্রে তার প্রথম ব্লাডের T3 T4 TSH করতে দিই। যদি দেখে এই কনস্টিপেশনটা তার রেগুলার লাইফে চলে এসেছে, সে জলও ঠিকঠাক খাচ্ছে, তার লাইফে সেরকম স্ট্রেস নেই, তার ফাইবার ইনটেক ঠিকঠাক আছে, সে ফাস্টফুডও সেরকম মেনটেন করে না, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে, সে সাঁতার কাটে, নাচ শেখে, সব কিছু, দেন আলটিমেটলি তার এখানে কনস্টিপেশন। কনস্টিপেশনের মেন ওষুধ কিন্তু ওই চূর্ণ বা সিরাপ ট্যাবলেট নয়। কনস্টিপেশনের মেন ওষুধ কিন্তু স্ট্রেস ফ্রি লাইফ, আর তার সাথে নিজেকে খাটানো, পরিশ্রম করা, এক্সারসাইজ করা, কার্ডিও করা, ডান্স, অ্যারোবিক্স। দেখবেন অনেকের হ্যাবিট আছে যে স্কিপিং করেন, আমি ভুলেও স্কিপিং করবেন না। অনেক ওভারওয়েট আর্থ্রাইটিস পেশেন্ট, হাঁটুতে ব্যথা, ওজন কমাতে বলেছে ডাক্তার, পাগলের মতো মর্নিং ওয়াক করছেন, আমি ভুলেও মর্নিং ওয়াক করবেন না। আমি ডক্টর সেন বলছি স্কিপিং করবেন না, আমি ডক্টর সেন বলছি মর্নিং ওয়াক করবেন না। যদি আপনার আর্থ্রাইটিস থেকে থাকে, আর স্কিপিং করতে কেন সবাইকে বারণ করবো, আর্থ্রাইটিস থাকুক বা না থাকুক, কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে পা জড়িয়ে পড়ে আহত হতে পারে। দড়িটার ফাংশন কি? স্কিপিংয়ের মতো করে লাফান না। হাতে দড়িটা না নিয়ে যদি আপনি ওই রিদিমে লাফান, আর লাফানোটা ইম্পর্টেন্ট, দড়িটা ইম্পর্টেন্ট নয়। আপনি তো সার্কাস দেখাচ্ছেন না যে লোকে হাততালি দেবে, আমি একবার নিয়ে কতবার লাফাতে পারছি। আলটিমেটলি পায়ে জড়িয়ে পড়ে ইনজুরি হবে এবং তারপরে আপনার রেগুলার লাইফটা ডিস্টার্ব হবে। দড়ি ছাড়া লাফান, জাম্পটা ইম্পর্ট্যান্ট। আজকে যখনই কোনো আর্থ্রাইটিস পেশেন্ট মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করবেন, তিনি তার লাইফে ইনভাইট করে নিয়ে আসছেন কি? তার লাইফে ইনভাইট করে নিয়ে আসছেন পঙ্গুত্ব। তাহলে তিনি ওয়েট কমাবেন কি করে? অনেক কিছু রাস্তা আছে ওয়েট কমানোর জন্য। মেন প্রসেস যেটা, সেটা হচ্ছে লো কার্ব ডায়েট, সায়েন্টিফিক ডায়েট, যেটা একটা কোয়ালিফাইড ডায়েটিশিয়ান বা কোয়ালিফাইড ডক্টর দিয়ে দেবেন সেটার জন্য। এটার জন্য তো আলাদা করে কোনো বলবারই জায়গা নেই। ওজন কমানোর জন্য 70%-এর আশেপাশে ভূমিকা থাকে ডায়েটের, আর তার সাথে এমন কিছু ওষুধপত্র থাকে যে ওষুধপত্রগুলো সাইড এফেক্ট, যেমন একদিকে ওজনও বাড়তে পারে, তেমন আরেকদিকে কিন্তু কনস্টিপেশনও আসতে পারে। নো ইওর মেডিসিন, আপনার ওষুধকে জানতে হবে। আপনি কি ওষুধ খাচ্ছেন সেটা গুগলে টাইপ করুন, করে দেখুন সে ওষুধ কী কী গিফট দিচ্ছে আপনাকে। আপনার ফোনেই তো উত্তর রয়েছে সব।
ফোনের মতো বড় ডাক্তার কেউ আছে নাকি? বৃদ্ধদের একটা অসুখ হয়, হাত কাঁপে এরকম, ওটা আবার পার্কিনসন, এবং ওই অসুখের জন্য কিন্তু কনস্টিপেশন অনেক বৃদ্ধদের আসতে দেখা যায়। ওটা নিউরোলজিক্যাল প্রবলেম, নার্ভের সমস্যা। ওই ধরনের নার্ভের সমস্যা থাকলেও কিন্তু কনস্টিপেশন চলে আসে। আবার কিছু কনস্টিপেশন আসে যে কনস্টিপেশনটা কিন্তু এক্সপেক্টেড, আসবে, টেম্পোরারি, চলে যাবে। কিরম বলুন তো? প্রেগনেন্সির সময় আমি বলতে যাচ্ছি, তখন ওষুধ খেতে নেই। প্রেগনেন্সির সময় সবসময় একজন কোয়ালিফাইড গাইনোকোলজিস্টের অ্যাডভাইস নিয়ে ওষুধ খেতে হয়, অন্য কোনো ব্যাথির কোনো ডাক্তারবাবু নয়, এমনকি আমারও নয়। অনেক সময় টর্ন টিস্যু অ্যানাসের চারপাশে থাকে, যাকে আমরা বলি ফিশার। আবার সোয়েলেন টিস্যু থাকে, অ্যানাসের চারদিকে টিস্যুগুলো ফুলে ওঠে, টেন্ডারনেস থাকে, পটি করার পর ব্যথা হয়ে থাকে। দ্যাট ইজ দ্য সাইন অফ পাইলস। পাইলস যে সবসময় কিন্তু গ্রোথ বাইরে চলে আসবে তা কিন্তু নয়। আবার অনেকের একটা ব্যাড হ্যাবিট থাকে, ছোটো থেকে বাবা মা বাচ্চাদের সেটা শেখান, চাপ দিয়ে পটি করানো। আয়ুর্বেদের টার্মিনোলজিটাকে বলা হয় কুন্থন। এবং এই যে চাপ দিয়ে পটি করানোর টেন্ডেন্সি, তাদের জীবনে প্রোলাপস অফ রেকটাম আসবেই আসবে মোটামুটি। আর রেকটাম যদি বাইরে বেরিয়ে চলে আসে সেটা কিন্তু সার্জিক্যাল প্রসিডিউর। সুতরাং একটা জিনিস মনে রাখুন, বারবার করে বলবো, আপনি নিজেকে রুগী করে ফেলবেন না, আপনি নিজেকে ডাক্তারবাবুও করে ফেলবেন না। আপনার নিয়ার বাই যে ডক্টর আছে তার সাথে কথা বলুন না সমস্যাটা নিয়ে খোলা মনে। খালি দেখবেন তিনি কোয়ালিফাইড যেন ডক্টর, আমার কাছে আসতে হবে এরকম কোনো মানে নেই। দেখুন না তার সাথে কথা বলে, তিনি না কোয়ালিফাইড ডক্টর। এবার যদি আপনি মনে করেন যে না কিছুতেই কমছে না, আয়ুর্বেদ চিকিৎসা করতে চাই, এবং আমি আয়ুর্বেদের চার্জ ডক্টর দেবব্রত সেনের নাম জানি, যেমন পশ্চিমবাংলার প্রতিটা মানুষ জানে, তার কাছেই দেখাতে চাই, তাহলে বলবো একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে। কোন মাসে কবে ডেট পাবেন আমি বলতে পারবো না, সেটা বলতে পারবে কিন্তু আমার এক্সপার্ট টিম।